ব্যাংক খাতের কেমন সংস্কার হওয়া উচিত এই বিষয়ে আসলে পর্যালোচনা আমরা একটু শুনতে চাই একজন অতিথির কাছ থেকে। আমার সাথে যুক্ত আছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের সাবেক সভাপতি নুরুল আমিন। জনাব নুরুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। আসলে অর্থনীতির এই ভঙ্গুর দশা থেকে মুক্তি পেতে ব্যাংক খাত সংস্কারের কিন্তু কোনো বিকল্প আসলে আমরা দেখছি না, এবং সেই বিষয়টা নিয়ে আসলে জোরে সোরে এক ধরনের আলোচনাও চলছে। ঠিক কোন কোন বিষয় আসলে এই মুহূর্তে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। ব্যাংক খাত সংস্কারে বিষয়টা নিয়ে তো আসলে ইদানিং বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে। এই ক্ষেত্রে সংস্কারে আসলে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে আগে যেই বিষয়গুলো এই সমস্যাগুলো ক্রিয়েট করছে ওটার ডায়াগনোসিস করা হোক। আমার মূল কথা হচ্ছে যে ডায়াগনোসিস যখন হবে তখন আপনি এটার ইম্প্যাক্টটা বুঝে তখন ব্যবস্থা নিতে পারবেন। আমি আপনাকে একটা কথা স্পষ্ট বলি, এখন যিনি গভর্নর হয়েছেন উনি এই কথাগুলো দীর্ঘদিন থেকে বলে আসছেন। এটি একটি পজিটিভ দিক যে এরকম একজন লোক যিনি সংস্কার সবসময় চেয়েছেন উনি এখানে গভর্নর হয়েছেন। সালাউদ্দিন স্যার মাননীয় অর্থ উপদেষ্টা, ওনাকে জানেন। আমি আগে ব্যক্তি নাম ধরে বললাম এই জন্য, সংস্কার সবাইকে দিয়ে করা সম্ভব নয়, সংস্কার যেন সেট আপ লাগে, এবং সেই সেট আপটা এখন যেহেতু প্রতিস্থাপিত হয়েছে সেই জায়গায় সংস্কারগুলো ডায়াগনোসিস, দেন ইম্প্যাক্ট, দেন এটার পদ্ধতিগুলো বের করা। বাট আমি আপনাকে বলবো যে একেবারে সংস্কার করলে যে প্রথমেই ব্যাংক কমিশন করে ফেলতে হবে এমন নয়। বাংলাদেশ ব্যাংকে যথেষ্ট সক্ষমতা আছে, যদি তারা সিনসিয়ারলি কাজ করেন তাহলে সেই বিষয়গুলো দেখতে হবে। গুড গভর্নেন্স ইস্যু, বোর্ডের দায় দায়িত্ব এবং তাদের ইন্টারফিয়ারেন্সের ইস্যু, ম্যানেজমেন্ট ডিউ ডিলিজেন্স করতে পারছে কিনা, কাজ করতে পারছে কিনা ফ্রিলি, সেই বিষয়টা মানুষের আস্থা ফেরত আসলো কিনা, এবং রিকভারির ক্ষেত্রে এনপিএল এর ক্ষেত্রে কতদূর দ্রুত কঠিন ব্যবস্থা নেওয়া যায় কেসগুলো সহ সবকিছু সমাধান করার জন্য। কারণ আপনি দেখেন এখন যে পট পরিবর্তনের কারণে যে সমস্ত বিগ ফিশরা এখন হয় অ্যারেস্ট হয়েছেন অথবা বিদেশে চলে গেছেন, তাদের লোনগুলো এই কোয়ার্টারের পরেই খেলাপি হবে। আপনি সেই নিয়ম থেকে তো বের করতে পারবেন না। তখন খেলাপি যদি 2 লাখ 3 লাখ কোটি টাকা হয়ে যায়, আপনাকে ওই দিকেও নজর দিতে হবে যেন এখনই ইমিডিয়েট কাজ যেটা, এই লোনগুলোর দিকে অ্যাটেনশন দিয়ে এগুলাকে এই কোয়ার্টারের মধ্যে ঠিক করা বা ডিসেম্বরের মধ্যে ঠিক করা যায় কিনা। ফলে সংস্কারের ধরন শর্ট টার্ম বা ইমিডিয়েট, মিড টার্ম এবং লং টার্মে ব্যাংক রিফর্ম কমিশন করা যেতে পারে। জি নুরুল আমিন, এই যে পাচার করা অর্থ বেশ অনেক অর্থ কিন্তু দেশ থেকে চলে গেছে, এই পাচার করা অর্থ ফেরত আনার আসলে এই মুহূর্তে কোনো ধরনের উদ্যোগ নেওয়া যাবে কিনা? দেখুন, এতদিন তো ফেরত আনার কথা, অনেক আওয়াজ, অনেক কথা, অনেক আমরা সবাই বলেছি, কোনো উদ্যোগ আমরা দেখি নাই। কষ্টকর জিনিসটা হচ্ছে যে কোনো উদ্যোগ দেখা যায় নাই। এখন আপনি উদ্যোগ যখন শুরু করবেন, আপনার ইচ্ছা থাকলে যে উপায় হয় কথাটা আছে, ইচ্ছা থাকলে উপায় হবে, উপায় হইলে আপনি ন্যাশনালি ইন্টারন্যাশনালি এই বিষয়গুলি ডিল করতে পারবেন। কারণ আমরা এই যে বিআইএফইউ, যে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে ইউনিটটা, সরকারের ইউনিটটা, ইন্টেলিজেন্স ইউনিটটা আছে, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, সেটা আমরা যেহেতু এগমন্ট গ্রুপের সদস্য, আমরা যেহেতু এশিয়া প্যাসিফিক এই মানি লন্ডারিং এর যে কমিটি সেখানকার সদস্য, আমরা এই যোগাযোগগুলো এখন দ্রুত করতে পারি। এক, দ্বিতীয় হলো যেই পদ্ধতিতে এই খেলাপিটা হয় সেই পথগুলো দ্রুত বন্ধ করেন, এবং সেই পথগুলোর মাধ্যমে বিগত বছরগুলোতে কে কত কিভাবে নিয়েছেন এবং কোন টাকা ফেরত দেশে আসে নাই, কোন এক্সপোর্ট বিলটা আসে নাই, কোন ইম্পোর্ট এখন ট্যারিফ ভ্যালু ঠিক করে, বা এখন কাস্টম যদি দেখতে পারে, এইচআর কোড দেখে বলতে পারে যে এই ইম্পোর্টের এখন কস্ট কত, আগে কত ছিল, এখানে কিরকম আন্ডার ইনভয়েসিং হয়েছে। ফলে হচ্ছে কি আপনাকে একটা ব্যাপক একটা মানে ফাঁক জায়গাগুলো, গোমর জায়গাগুলো, এই গ্যাপগুলোকে ফিল আপ করার জন্য ইমিডিয়েটলি একটা অ্যাটেনশন দিতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আরেকটি বিষয় একটু ছোট্ট করে যদি বলতেন যে মূল্যস্ফীতি তো এখন আকাশচুম্বী হয়ে গেছে, এই মূল্যস্ফীতি বাগিয়ে আনতে আসলে এই মুহূর্তে কি কি করা প্রয়োজন, এবং আস্থার পরিবেশ যেটা যেটা আসলে অভাব, সেই আস্থার পরিবেশ তৈরিতে করণীয় কি এই মুহূর্তে? আমি পরিষ্কার আপনাকে বলি, যখন মানুষ দেখবেন যে ঠিক জায়গায় ঠিক লোকটা আছেন, নিরপেক্ষভাবে দেশের জন্য কাজ করছেন, এক,
দ্বিতীয় হলো যে যে পলিসিগুলো নিচ্ছেন সেগুলো সার্বজনীনভাবে অ্যাকসেপ্টেবল পলিসি এবং নিরপেক্ষ পলিসি, এবং সেগুলো ইমপ্লিমেন্টেশন করার জন্য যথেষ্ট উদ্যোগী যারা এইটা করছেন। এইটা হচ্ছে আস্থার বড় জায়গা। ব্যাংকগুলোতে এখন আস্থা ফেরানোর সহজ বিষয়টাই হচ্ছে আপনি গুড গভর্নেন্স ইস্যুটা করেন, মানুষকে ধৈর্য ধরতে বললে মানুষ ধৈর্য ধরবে, যদি দেখে যে না আমরা ভালো দিনের অপেক্ষায় আছি, আমরা ভালো দিন আসবে। এবং ব্যাংকগুলোকে আরো অনেক বড় কাজ, রিফর্ম কমিশন যখন হবে তারা অনেক সুপারিশ করবে। ইমিডিয়েটলি আস্থা ফেরানোর জন্য হইলো কাউন্টারে যথেষ্ট টাকা রাখা, এটিএম গুলোতে টাকা দেওয়া, এবং মানুষকে বলার জন্য যে প্রয়োজনের বাইরে ধৈর্য না ধরার জন্য যে একটি ক্যাপ করা হয়েছে 2 লাখ টাকা পর্যন্ত তোলা যাবে। আমার মনে হয় বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে এটা হয়তো একটু বাড়ানো যেতে পারে, কিন্তু নরমাল চেকে এর বেশি পরিমাণে এই মুহূর্তে আরো কিছুদিন না দেওয়া ভালো। এক, দ্বিতীয় হলো ট্রান্সফার করুক, ট্রান্সফার করলে ট্র্যাক রেকর্ড করা যাবে কোথা থেকে টাকাটা কোথায় যাচ্ছে। এগুলো হচ্ছে ইমিডিয়েট কাজ। দেন মূল্যস্ফীতি। আমাদের মূল্যস্ফীতি শুধু যে ইম্পোর্টের জন্য হয়, শুধু ইম্পোর্টের জন্য হয় না, আমাদের সাপ্লাই চেইনে অনেক ডিফিকাল্টি। আমাদের ভেজিটেবল থেকে আরম্ভ করে লোকালি প্রডিউসড আইটেমগুলো সাপ্লাই চেইন ডিসরাপশন এবং চাঁদাবাজির জন্য মূল্যটা ভ্যালু অ্যাড হয়। এই বিষয়টাগুলো যদি নজর দেওয়া যায়, মালের আসলে বেশ কিছু সেক্টর আসলে কাজ করতে হবে। মানুষ এতদিনই যখন ধৈর্য ধরেছে, নিশ্চয়ই ভালো কিছুর জন্য আমরা অপেক্ষা করব। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য।